পরিচালিত কিছু ধর্মীয় সংগঠন রিলিজিয়াস কনভার্সন করছে। আমরা জানি ভারত একটা হিন্দু মেজরিটি কান্ট্রি, এখানে হিন্দুদেরকে অন্যান্য রিলিজিয়াসে কনভার্ট করার কাজ চলছে এই বিভিন্ন সংস্থাগুলো দ্বারা। তো ভারত সরকার তো অন্ধ নয়, তোমরা যদি সত্যি করে এই সমাজসেবী কাজগুলো করতে তাহলে নিশ্চয়ই ভারত এখানে হস্তক্ষেপ করতো না। ভালো কাজ যখন দেশের মানুষের জন্য হচ্ছে তাহলে কেন সরকার আটকাবে? স্বাধীনতা এবং এনজিও আইন নিয়েও তারা মন্তব্য করতে থাকে। ওই যে বললাম, ঘর জ্বালানি পর ভুলানি, নিজের ঘরে কি হচ্ছে দেখে লাভ নেই, অন্যের ঘরে। আর অন্যের ঘরে কি হচ্ছে, আরও আদার্স কান্ট্রিও তো আছে, সেখানেও তো পীড়িত হচ্ছে। মানে শুধু শুধু এটা খ্রিস্টানদের জন্যই দেখবে তুমি। তুমি যদি ওয়ার্ল্ডে দাদা হও তাহলে বাকি ধর্মগুলোকেও রক্ষা করার দায়িত্ব নাও। সে কি হচ্ছে সেটা দেখার হুঁশ নেই, অন্যান্য দেশে কে রিলিজিয়াস ফ্রিডম পাচ্ছে না পাচ্ছে। বিশেষ করে ভারতে ওর অনেক কষ্ট। অন্যান্য দেশগুলো দেখো না কি হচ্ছে, একবার ঢুকে দেখো পাকিস্তানে কি হচ্ছে, একবার ঢুকে দেখো বাংলাদেশে কি হচ্ছে। বাংলাদেশে আজকে যত পরিমাণ হিন্দু ছিল আজকে তত পরিমাণ হিন্দু আছে? পাকিস্তানে যত পরিমাণ হিন্দু ছিল বা মাইনরিটিস যারা ছিল, হিন্দু বলছি কেন, যারা মাইনরিটিস ছিল তারা এখন অব্দি কি আছে বেঁচে? দেখো একবার ঢুকে। শুধুমাত্র শুধু শুধু সবসময় অ্যাটাক ভারতকেই কেন? ভারত একটা উঠবি ডেভেলপ নেশন, সেটাকে কি করে ইন্টারনাল ইস্যুতে বাধা দিয়ে আটকে রাখা যায়, এটাই তোমার মোটিভ। ইয়েস, ভারতকে ইন্টারন্যাশনাল স্তরে বাড়তে না দেওয়া, বিভিন্ন রকম ডিফেন্স সিস্টেম কাজে বাধা দেওয়া, স্যাংশন লাগানো, ট্যারিফ লাগানো, এটাই তো তোমার জাতিক স্তরে, বিশ্ব স্তরে আমেরিকার যে দাদাগিরি চলছে, সেই দাদাগিরি চলতে চলতে আমেরিকা একটু মনে করলো যে শুধু ইন্টারন্যাশনাল স্তরে দাদাগিরি করে কী হবে, একটু বিভিন্ন দেশের ইন্টারনাল বিষয়েও করি। তো সামনে কাকে দেখতে পেলো? ভারতকে। ভারতে সামনে পার্লামেন্ট বসবে, আমরা সবাই জানি, এবং সেখানে FCRA অ্যাক্ট পাস হতে চলেছে। ঠিক আছে, মানে বিল পেশ করার প্ল্যানিং চলছে এবং সে মেজরিটি ভোট পেলে সেটা অ্যাক্ট হয়ে যায়, এটা আমরা সবাই জানি। এটা একটা পরবর্তী বিষয়, অন্য ভিডিওতে কভার করব। তো এই যে একটা পাস হবে পার্লামেন্টে, এটা নিয়ে এখন তীব্র প্রতিবাদ জানাচ্ছে আমেরিকা, এরপর হয়তো হুমকিও দেবে। তো এই পুরো কেস স্টাডিতে আজকে আমাদেরকে দেখতে হবে যে FCRA একটা কী, ঠিক আছে, এটার কাজ কি ভারতবর্ষে, এবং আমেরিকা কেন এটার বিরোধিতা করছে। যদি বিরোধিতা করতে হয়, আমাদের দেশে যে বিরোধী দলগুলো রয়েছে তারা পার্লামেন্টে বিরোধিতা করবে, ঠিক আছে, এবং এটা সম্পূর্ণ আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়, ইন্টারনাল বিষয়, তাহলে কেন এখানে আমেরিকা হস্তক্ষেপ করছে, মানে ওর যে মানে মোটিভটা কি, সেটা আজকে জানতে হবে এই কেস স্টাডিতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বেদান্তিক একাডেমি। এখানে তোমাদেরকে বিভিন্ন আন্তর্জাতিক বিষয়কে খুব সহজ করে বোঝানো হয়। তো কি বলছে, কেন ভারতের অভ্যন্তরে এনজিও আইন হস্তক্ষেপ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, FCRA একটা এনজিওর, শুধু নট অনলি এনজিও। তো বিষয়টাকে একটু শুরু থেকে বুঝি যে আমেরিকা এখানে কূটনৈতিক চালটা খেলা শুরুটা করলো কখন থেকে। ঠিক আছে, তো প্রথমে দেখি যে মার্কো রুবিও হচ্ছে আমেরিকান ফরেন মিনিস্টার। ঠিক, মার্কো রুবিও অস্বাভাবিকভাবে হঠাৎ করে ভারত সফরে আসে। এবং অস্বাভাবিক কেন বলছি, ভারত সফরে কি হয়, ওয়াশিংটন ডিসি থেকে সে কি এন জেনারেল নিউ দিল্লিতে আসেন। উনি আসার পর আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী হোক বা প্রধানমন্ত্রীর সাথে বসেন, মিটিং করেন, এই সমস্ত কাজ করেন। হঠাৎ করে উনি নিউ দিল্লি না গিয়ে সোজা আসেন কলকাতাতে। সোজা কোথায় আসেন? কলকাতাতে। মার্কো রুবিও দিল্লিতে না গিয়ে সরাসরি কলকাতা পৌঁছান এবং মিশনারি অফ চ্যারিটির মতন খ্রিস্টান মিশনারিগুলোর সাথে হঠাৎ করে উনি দেখা করেন, এই যে আমরা বুঝতে পারছি। এবং তার মোটিভটা কি এখানে ক্লিয়ার হচ্ছে যে এই সবার প্রমাণ করে যে ভারতের প্রস্তাবিত FCRA 2026 সংশোধনী আইন নিয়ে আমেরিকার গভীরভাবে উদ্বিগ্ন জন্মিয়েছে, আর থাকতে পারছে না, ছটপট করছে। FCRA অ্যাক্ট কি, আইনটাকে একটু আমরা যদি ভালো করে বুঝি তো ফুল ফর্ম হচ্ছে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট। নামেই বুঝতে পারছি যে ফরেন থেকে আমাদের ইন্ডিয়াতে যেসব সংস্থাগুলোতে ইনভেস্টমেন্ট আসে, ঠিক আছে, তার যে রেগুলেশন বা আইন সেটা হচ্ছে FCRA অ্যাক্ট। ঠিক আছে, তো এটা সর্বপ্রথম চালু হয় ইমার্জেন্সি টাইমে, সাল হচ্ছে 1976 সালে, এটা কিন্তু আজকের নয়। তারপর 2010 সালে এটাকে আরও শক্তপোক্তভাবে এটাকে রেগুলেট করা হয়। ঠিক আছে, মানে সংশোধনের দ্বারা আর ভালোভাবে এটাকে রেগুলেট করা হয়, এবং 2026 সালে এটাকে নতুনভাবে প্রস্তাব রাখা হচ্ছে। বর্তমান বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এই সংশোধনী আইন। এগুলোর আন্ডারে কী কী পড়ছে? বিভিন্ন ট্রাস্ট, বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউট, বিভিন্ন রিলিজিয়াস বডিজ এবং চ্যারিটেবল এনজিও। এটার মূল উদ্দেশ্য যদি দেখি, এটার মূল উদ্দেশ্য হচ্ছে ভারতে যে এনজিওগুলো কাজ করছে তাতে যে ফরেন ইনভেস্টমেন্ট আছে সেটাকে কন্ট্রোল করা, আর কিচ্ছু না, কড়াকড়িভাবে কন্ট্রোল করা, যাতে বিদেশি অর্থ ভারতের অভ্যন্তরীণ রাজনীতি এবং জাতীয় নিরাপত্তাকে প্রভাবিত না করতে পারে। আজকে আমেরিকা কোনো ট্রাস্টকে এখানে ফান্ডিং করছে, ফান্ডিং করার ফলে তাদের উদ্দেশ্য কি আমরা বুঝতে পারছি না, কিন্তু এই FCRA অ্যাক্ট যেটা চালু হতে চলেছে নতুন সংশোধনের পর, সেটা যদি চালু হয় তখন সেই সংস্থাকে, ভারত সরকারকে প্রত্যেক এক টাকার হিসাব দিতে হবে যে তুমি এই টাকাগুলো কী করলে বলো। ঠিক আছে, দলমত নির্বিশেষে FCRA এর প্রতি ভারতের সমর্থন। দেখো, যখন চলে আসছে ন্যাশনাল সিকিউরিটির বিষয়, তখন আমাদের দেশে সে বিজেপি হোক, কংগ্রেস হোক, জোট সরকার হোক, সবাই কিন্তু চাইছে এই বিদেশি ফান্ডিংয়ের উপর নিয়ন্ত্রণ হোক। সবাই এই আইনের পক্ষে আছে। ঠিক আছে, কেন? জাতীয় নিরাপত্তা, বিদেশি শক্তি যেন ভারতের নির্বাচন বা সামাজিক আন্দোলনকে প্রভাবিত না করতে পারে। 2 নম্বর, মানি লন্ডারিং এবং সন্ত্রাসবাদ। আমরা জানি বিদেশি ফান্ডিংয়ের মাধ্যমে দেশের মধ্যে বিভিন্ন রকম সন্ত্রাসবাদ ইজিলি এখানে করা যায়। ঠিক আছে, এবং বিদেশি প্রভাব, এনজিওর মাধ্যমে সফট পাওয়ার খাটিয়ে ভারতের অভ্যন্তরীণ বিষয়গুলোতে হস্তক্ষেপ করা
যে মোটিভ বিদেশিদের, সেইটা এখানে বন্ধ করা এখানে এফসিআরএ অ্যাক্টের উদ্দেশ্য। 2026-এ প্রস্তাবিত সংসদীয় আইন নিয়ে বিতর্ক কেন? দেখো, যেটা আমেরিকা যে যুক্তি দিচ্ছে সেটা বলতে চাইছে সরকারের হাতে অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ক্ষমতা চলে আসবে। তো এটা দেশের ইন্টারনাল বিষয়, দেশের সুরক্ষার বিপদ, জাতীয় সুরক্ষার বিষয়। সেখানে যদি দেশের সরকারের হাতে ক্ষমতা আসে জাতীয় সুরক্ষার বিষয়, এখানে তো কোনো কারো ফান্ডামেন্টাল রাইটস কেড়ে নেওয়া হচ্ছে না, তা তো হচ্ছে না, বা এখানে মানে বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে না, সেটাও না। তাহলে যখন অভ্যন্তরীণ বিষয়ে যখন এখানে দেশ একটা শক্ত পদক্ষেপ নিচ্ছে, তাদের তাতে কী সমস্যা? ভালো করে আমি ডিরেক্ট কিছু বলছি না, কিন্তু মোটিভটা আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? দীর্ঘদিন ধরে কাজ করা এনজিওর সম্পত্তি বাজেয়াপ্ত করা সহজ হবে। দীর্ঘদিন ধরে বহু এনজিও আছে যারা দেশের ইন্টারনাল বিষয়ে, দেশের ভালো কাজ করাতে খারাপ কাজে বেশিভাবে যুক্ত আছে। ইয়েস, খারাপ কাজে বেশিভাবে যুক্ত আছে, সেগুলোকে ইজিলি ভারত সরকার কিন্তু বন্ধ করতে পারবে। এতদিন অবধি কেন বাজেয়াপ্ত করতে পারছে না? তার কারণ হচ্ছে ফান্ডিংটা একমাত্র বিদেশ থেকে আসে, এবং এফসিআরএ অ্যাক্টে কিছু কিছু ছিদ্র আছে, কিছু কিছু লুপ হোল আছে, সেই কারণে এটা করতে পারছে না। বর্তমান আইনের যথেষ্ট সুরক্ষা রয়েছে, নতুন করে অতিরিক্ত ক্ষমতার প্রয়োজন নেই, এটা আমেরিকার যুক্তি, যে বর্তমান এফসিআরএ অ্যাক্ট আছে, এর মধ্যে তুমি তো ক্ষমতায় আছো, কিন্তু নতুন করে না। এটা সম্পূর্ণ ভুল, লুফলগুলোকে বন্ধ করতে হবে। সরকার যুক্তি দিচ্ছে বিদেশি ফান্ডিং নেটওয়ার্ক এখন অত্যন্ত আধুনিক হয়ে যাচ্ছে এবং জটিল হচ্ছে, ঠিক আছে? এখন তো মানি লন্ডারিং অনেক উন্নত রাস্তা বেরিয়েছে, ঠিক আছে? সেই উন্নত রাস্তার মাধ্যমে এখন এই ফান্ডিংগুলো আসছে, এবং এই ফান্ডিং যে দেশে কোথায় যে কী কাজে লাগছে বিভিন্ন, ঠিক আছে, সেটা খুব বোঝা মুশকিল। বর্তমান আইন ফাঁকি দিয়ে ভারত বিরোধী কার্যকলাপ চলছে, এটা ভারত সরকার তো আর গাধা নয়, ভারত সরকার পরিষ্কার বুঝতে পারছে কি চলছে না চলছে, ঠিক আছে? তাই জাতীয় স্বার্থে এই লুফলগুলো বন্ধ করার জন্য আরও শক্তিশালীভাবে এফসিআরএ অ্যাক্টকে এখানে রেগুলেট করতে চলেছে ভারত সরকার। এফসিআরএ বিরোধিতায় মার্কিনের দুই দলই ভিন্ন উদ্দেশ্য। দেখো, দুই দল বলতে এখানে যে ডোনাল্ড ট্রাম্পের এখানে রিপাবলিকান পার্টি আছে, আর জো বাইডেনের এখানে ডেমোক্রেট পার্টি আছে, দুটো পার্টি একসাথেই কিন্তু এখানে এই অ্যাক্টটাকে বিরোধ করছে, ঠিক আছে? দুজনার মানে বলতে চাইছে যে আমরা বিভিন্ন রকম ওপিনিয়ন রাখছে, যে এ বলছে ধর্মীয় স্বাধীনতা চলে যাবে, এ বলছে সুশীল সমাজ থাকবে না, সিভিল সোসাইটি ফ্রিডম চলে যাবে, ঠিক আছে? কিন্তু দুটোর কিন্তু মোটিভ এক, আমরা ভারতের মধ্যে বিভিন্ন অর্গানাইজেশনে ফান্ডিং করব, এবং সে টাকা দিয়ে আমরা সেখানে বিভিন্ন রকম বিদ্বেষ ঘটাতে থাকবো, যাতে দেশ নিজের মধ্যে একটা প্রবলেমের মধ্যে থাকে, এবং সেই প্রবলেমের মধ্যেই মানে সেই প্রবলেম সলভ করতে করতে কেটে যায়, এবং ভারত কোনোদিনই একটা বিকশিত ভারত বা ডেভেলপ নেশন না হয়ে উঠতে পারে, ঠিক আছে? খ্রিস্টান সংস্থাগুলি ঘিরেই মূল সমস্যা কেন? দেখো, মেন পয়েন্টে এবার আসি, খ্রিস্টান সংস্থাগুলো ঘিরেই মূল সমস্যা কেন? আমেরিকার যুক্তি অনুযায়ী আমেরিকান চার্চ বা মিশনারি গ্রুপগুলি ভারতের স্কুল, হাসপাতাল ও দুর্যোগ মোকাবিলার মতন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবিক কাজ করে। একটা বাস্তব কথা বলো তোমরা, এখানে কমেন্ট করবে। যদি কেউ বাইরে থেকে এসে আমাদের দেশের ভালো কাজের জন্য ইনভেস্টমেন্ট করে, আমাদের যে ন্যাচারাল ডিজাস্টার হলো, ঠিক আছে, বা কোনো রকম সমস্যা হলো, সেখানে আমেরিকা ফান্ডিং করছে এবং তারা এখানে রাস্তায় নেমে হেল্প করছে, গরিব মানুষের সাহায্য হচ্ছে, তো ভারত কি চাইবে সে কাজটা বন্ধ হয়ে যাক? এটা তো এক প্রকার সরকারের লাভই হচ্ছে বকলমা। ভেবে দেখো একটু বিষয়টা, যদি এটা আসলে সত্যি হতো, তাহলে কি সরকারকে এত কড়া পদক্ষেপ নিতে হতো? কোনোদিনই নিতে হতো না, ঠিক আছে? এবার ভারতীয় সমাজজনকদের যুক্তি হচ্ছে বিদেশি অর্থ পরিচালিত কিছু ধর্মীয় সংগঠন রিলিজিয়াস কনভার্সন করছে। আমরা জানি ভারত একটা হিন্দু মেজরিটি কান্ট্রি, ভারত একটা হিন্দু মেজরিটি কান্ট্রি, এখানে হিন্দুদেরকে অন্যান্য রিলিজিয়াসে কনভার্ট করার কাজ চলছে এই বিভিন্ন সংস্থাগুলো দ্বারা। তো ভারত সরকার তো অন্ধ নয়, তোমরা যদি সত্যি করে এই সমাজসেবী কাজগুলো করতে, তাহলে নিশ্চয়ই ভারত এখানে হস্তক্ষেপ করতো না। ভালো কাজ যখন দেশের মানুষের জন্য হচ্ছে, তাহলে কেন সরকার আটকাবে? পয়েন্টটা এখানে ভালো মতন বুঝবে, ঠিক আছে? কেন ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে আমেরিকা? মার্কিন কংগ্রেস হচ্ছে সেখানকার পার্লামেন্টকে কংগ্রেস বলে, আমাদের যেটা পার্লামেন্ট ওখানে কংগ্রেস বলো। মার্কিন কংগ্রেস নিজেদের সার্বজনীন গণতান্ত্রিক মূল্যবোধের রক্ষক হিসেবে বিবেচনা করে। ও বাবা, নিজের দেশে কি হচ্ছে সেটা দেখার হুঁশ নেই, অন্যান্য দেশে কে রিলিজিয়াস ফ্রিডম পাচ্ছে না পাচ্ছে, বিশেষ করে ভারতে ওর অনেক কষ্ট। অন্যান্য দেশগুলো দেখো না কি হচ্ছে, একবার ঢুকে দেখো পাকিস্তানে কি হচ্ছে, একবার ঢুকে দেখো বাংলাদেশে কি হচ্ছে। বাংলাদেশে আজকে যত পরিমাণ হিন্দু ছিল, আজকে তত পরিমাণ হিন্দু আছে? পাকিস্তানে যত পরিমাণ হিন্দু ছিল, বা মাইনরিটিস যারা ছিল, হিন্দু বলছি কেন, যারা মাইনরিটিস ছিল, তারা এখন অবধি কি আছে বেঁচে? দেখো একবার ঢুকে। শুধুমাত্র শুধু সবসময় অ্যাটাক ভারতকেই কেন? ভারত একটা উড বি ডেভেলপ নেশন, সেটাকে কি করে ইন্টারনাল ইস্যুতে বাধা দিয়ে আটকে রাখা যায়, এটাই তোমার মোটিভ। ইয়েস, ভারতকে ইন্টারন্যাশনাল স্তরে বাড়তে না দেওয়া, বিভিন্ন রকম ডিফেন্স সিস্টেম কাজে বাধা দেওয়া, স্যাংশন লাগানো, ট্যারিফ লাগানো, এটাই তো তোমার কাজ। যাই হোক, দেখো কি বলছে, শুধুমাত্র ভারত নয়, চীন, রাশিয়া, ইরান বা তুরস্কের মতন দেশগুলো মানবাধিকার এবং ধর্মীয় স্বাধীনতা এবং এনজিও আইন নিয়েও তারা মন্তব্য করতে থাকে। ওই যে বললাম, ঘর জ্বালানি পর ভোলানি, নিজের ঘরে কি হচ্ছে দেখে লাভ নেই, অন্যের ঘরে। আর অন্যের ঘরে কি হচ্ছে, আরও আদার্স কান্ট্রিও তো আছে, সেখানেও তো পীড়িত হচ্ছে। শুধু শুধু এটা খ্রিস্টানদের জন্যই দেখবে তুমি? তুমি যদি ওয়ার্ল্ডের দাদা হও, তাহলে বাকি ধর্মগুলোকেও রক্ষা করার দায়িত্ব নাও। এটি আমাদের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়, এখানে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ করার অধিকার নেই। এক্স্যাক্টলি ভারতকে এই মোটিভেটেড থাকতে হবে কোনো রকমভাবে, যেন ভারত এই
ব্যাপারটাই পাত্তাই না দেয়, পরিষ্কার কথা। ঠিক আছে, ভারতের করা জবাব দিয়েছে 3 স্তরের যুক্তি। কি? সার্বভৌমত্ব আইন প্রণয়ন করা এবং বিদেশি ফান্ডিং নিয়ন্ত্রণ করা ভারতের সার্বভৌম অধিকার, এটা ভারতের নিজস্ব অধিকার। নিরাপত্তা, বিদেশি অর্থ যাতে কোনোভাবে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিকে প্রভাব না করতে পারে তা নিশ্চিত করা। এবং স্বচ্ছতা, বিদেশি ফান্ড পাওয়া সংগঠনগুলো অবশ্যই জবাবদারি করতে হবে, তোমাদেরকে প্রত্যেক এক টাকার এখানে উত্তর দিতে হবে তোমরা এখানে টাকা কি করছো। এই আইনগুলো কোনো নির্দিষ্ট দেশের এনজিওর জন্য নয়, বরং সব দেশের জন্য সমানভাবে প্রযোজ্য। ঠিক আছে, এটা যে শুধু আমেরিকা থেকে ফান্ডিং আসছে বলে তাদের দেশের যে এনজিওগুলো আছে তাদের জন্য নয়, যে কোনো দেশ থেকে, আজকে যদি চীন থেকে ফান্ডিং আসে, আজকে যদি ব্রিটেন থেকে ফান্ডিং আসে, যদি ইউএই থেকে ফান্ডিং আসে, সব জায়গাতেই ভারত কিন্তু প্রশ্ন করবে। এর ফলে ইন্ডিয়া এবং আমেরিকার উপর কী কী প্রভাব পড়তে পারে দেখো। ঠিক আছে, কৌশলগত যদি সহযোগিতা দেখি, ভারতের সাথে এখন আমেরিকা ইন্দো প্যাসিফিক এবং বিভিন্ন টেক ইন্ডাস্ট্রিতে একসাথে মিলে কাজ করছে। ঠিক আছে, কিন্তু এখানে কূটনৈতিক দ্বন্দ্ব এখানে লাগতে পারে, তার ফলে বিভিন্ন রকম আন্তর্জাতিক চাপ একটু ভারতের উপর এখানে আসতে পারে। কৌশলগত সহযোগিতা বজায় থাকলেও দুই দেশের মধ্যে কূটনীতি আগামী অত্যন্ত জটিল হয়ে উঠতে পারে। দেখো, বিশ্বজুড়ে দুরকম মোটিভ আমরা দেখতে পাই। ভারত, চীন, রাশিয়া, মিশর, এই সমস্ত দেশগুলো এনজিও এবং বিদেশি অনুদান দেশের অভ্যন্তরীণ জাতীয় নিরাপত্তা বিষয়ে হস্তক্ষেপ বরদাস্ত করে না। ঠিক আছে, অন্যান্য যে আমেরিকা এবং অন্যান্য যে পশ্চিমী দেশগুলো আছে তাদের মত অনুযায়ী মানবাধিকার এবং সমাজ কল্যাণের সাথে এনজিওগুলোকে শক্তিশালী করা দরকার। ঠিক আছে, বিদেশি অনুদানের সর্বদা সমর্থন, মানে ওরা বলতে চাইছে যে দেশের মধ্যে যে বিভিন্ন এনজিওগুলো আছে, মানবাধিকারের যে মানে অফিসগুলো রয়েছে, মানবাধিকারের যে সংস্থাগুলো রয়েছে, তারা যেন শক্তপোক্ত থাকে, সবাই যে যা ইচ্ছা না করতে পারে। মানে এক কথায় ও মানে আমেরিকায় বসে বসে ও যে দেশের মধ্যে যে দাদাগিরিটা ঘটাতে চাইছে সেটা যে বন্ধ হয়ে যাচ্ছে এবং তারপর তো তিক্ত বিরক্ত হয়ে জ্বলে পুড়ে যাচ্ছে, সেটা এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো এই ছিল আজকের কেস স্টাডি। এখানে তোমাদের জন্য একটা প্রশ্ন, এমন কোন বিখ্যাত আন্তর্জাতিক এনজিও বা সংগঠন আছে যার সদর দপ্তর হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের জেনেভাতে আছে? ঠিক আছে, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই ছিল আজকে সিম্পল কেস স্টাডি আমেরিকার দাদাগিরি নিয়ে। এরকম আপকামিং দিনে আরও আপডেট আমি তোমাদের সাথে খুব সহজভাবে শেয়ার করব, আশা করি বুঝাতে পেরেছি। তো ফলো বেদান্তিক একাডেমি ফর মোর আপডেটস।